সুপ্রিয় শিক্ষার্থী, আমার কথা কি ভয়েস কি শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কাইন্ডলি বলবা, তাহলে আমি লাইভটা শুরু করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো। ফেনী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত এইচএসসির যে রুটিনটা শুরু হয়েছিল সেটা অলরেডি ক্লাস চলমান আছে, এবং বর্তমানে ডিগ্রির যে রুটিন আছে সেই রুটিনের আলোকে আমরা আজকে বিবিএসের যেই ক্লাস সেটা আমরা আজকে নেব। আজকে আমি তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের আজকে আমি একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করব। এই অধ্যায়টি তোমরা যারা বিবিএসে আছো তাদের, যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো তাদের জন্য প্রয়োজন, যারা ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষে পড়ো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং তাদেরও প্রয়োজন, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছো তাদেরও প্রয়োজন, সর্বোপরি যারা এইচএসসিতে পড়ো, যারা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে আছো হিসাব বিজ্ঞান প্রথম পত্র, সেখানেও অধ্যায়টি আছে। তো যেহেতু অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ সেহেতু অধ্যায়টা আমরা আজকে আমি সিলেকশন করেছি, আমি এই অধ্যায়টি তোমাদেরকে আজকে করাবো। তো তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, তাহলে আমাকে একটু জানালে আমি ক্লাসটা শুরু করতে পারি। আজকে আমরা যেই টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটা মূলত অ্যাকাউন্টিং প্রসেসের একটা পার্ট। অ্যাকাউন্টিং প্রসেস তোমাদের যাদের বই আছে তাদের দেখবে তৃতীয় অধ্যায় অ্যাকাউন্টিং প্রসেস নামে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের মধ্যে অনেকগুলা পার্ট আছে। একটা হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন, একটা হলো ট্রায়াল ব্যালেন্স এবং জার্নাল লেজার, এই বিষয়গুলো আছে। তাহলে আমরা যেহেতু আজকে রেকটিফিকেশন অফ এরর সম্পর্কে আলোচনা করব, বা যেটাকে আমরা বলি ভুল সংশোধনী। আমরা জানি যে আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের ভুল হয়, এটার আবার একটা সংশোধনও আছে। তো অ্যাকাউন্টিংয়েও আমরা যখন অঙ্ক করতে যাই তখন সেখানেও আমাদের বিভিন্ন ধরনের ভুল ধরা পড়ে। সেই ভুলগুলোকে আমরা কিভাবে আমরা ভুলগুলো আমাদের চোখে পড়ে, কোথায় কোথায় ভুলগুলো ধরা পড়ে এবং সেই ভুলগুলোকে আমরা কিভাবে সংশোধন করব, সেটা নিয়ে আজকের এই অধ্যায়টি, যে রেকটিফিকেশন অফ এরর্স, ভুল সংশোধনী। তো অ্যাকাউন্টিংয়ের ভুল সংশোধনী বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ডিলস উইথ রেকর্ডিং অ্যান্ড মেনটেনিং এভরি মনিটারি ট্রানজ্যাকশন অফ এন অর্গানাইজেশন। আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ের মধ্যে অনেকগুলা কাজ আছে। সেটা হলো যে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের যে কাজ সেটা হলো যে অ্যাকাউন্টিংয়ের মেইন কাজটা কী। অ্যাকাউন্টিংয়ের যে মেইন কাজ সেটা হলো যে অ্যাকাউন্টিং হলো যে সেটা ফাইন্যান্সিয়াল তথ্য আছে কিনা, বা সেটা ইকোনমিক্যাল কোনো ডাটা কিনা, বা সেটাতে কোনো লেনদেন কিনা, বা দুটি পক্ষের হয়েছে, সেই জিনিসগুলা নিয়ে আমরা প্রথমে শনাক্ত করি, আইডেন্টিফিকেশন যেটাকে বলে। সেটা করার পরে আমরা সেটাকে রেকর্ড করি। প্রথমে আমি হিসাবটাকে শনাক্ত করব, তারপরে আমি সেটাকে রেকর্ড করব, তারপরে আমি একটা নির্দিষ্ট সময় পরে আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করব, যে আমি সারা বছর আমি যে ব্যবসা করি সেই ব্যবসা আমি কি শিখলাম ব্যবসা থেকে, বা আমি কি জানলাম, বা আমার প্রফিট কত, বা আমার মূলধন কত, মূলধন কি বৃদ্ধি পেল না, এই বিষয়গুলো হলো অ্যাকাউন্টিংয়ের কাজ। তো এই জন্য বলছে যে রেকর্ডিং অ্যান্ড মেনটেনিং এভরি মনিটারি ট্রানজ্যাকশন, প্রতিটা ট্রানজ্যাকশনকে রেকর্ড করা এবং মনিটরিং করা, যে ট্রানজ্যাকশন হয় সেটাকে sometimes a few entries might be either incorrect or used at the wrong place. অর্থাৎ বিষয়টা হলো যে মাঝে মাঝে যেটা হয় যে আমার যে তথ্যগুলো আছে বা আমার যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলোকে হয় আমি ভুল লিখে ফেলি, অথবা অর ইউজড এট দ্য রং প্লেস। অর্থাৎ ওইটাকে আমি যে সঠিক জায়গায় বসানোর দরকার সেখানে আমি না বসি, আমি ওটা ভুল জায়গায় বসাই। অর্থাৎ যেখানে বসার দরকার সেখানে আমি অন্য জায়গায় বসাই। প্লেস
In financial accounting, the process of correcting such mistake is known as rectification error. অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে এই যে ভুলগুলো, এই ভুলগুলোকে কারেকশন করাটাই হলো যে রেকটিফিকেশন অফ এররের কাজ। তাহলে আমাদেরকে এখানে দুটো বিষয় জানতে হবে। একটা বিষয় হলো যে ভুল কি, কিভাবে ভুলগুলো হয় সেটা আমরা জানবো, এবং এই ভুলগুলোকে আমি কিভাবে কারেকশন করব আমাকে সেটাও জানতে হবে। তো এখানে যেটা বলা আছে যে নিডস অফ রেকটিফিকেশন বা রেকটিফিকেশনের কি প্রয়োজন, হ্যাঁ, সেটা আমরা দেখব। যে 1 নম্বরে বলা আছে এখানে যে ফর দ্য প্রিপারেশন অফ কারেক্ট অ্যাকাউন্টিং রেকর্ড, মানে রেকটিফিকেশন কেন করব, রেকটিফিকেশন কেন করব, আমি যদি কোনো ভুল ট্রানজ্যাকশন করি, সেটা যদি আমি এভাবে চলমান থাকে তাহলে আমার বিজনেস ভালোভাবে চলবে না এবং সেটা ভুলেই থাকবে। যেই জন্য যে ফর দ্য প্রিপারেশন অফ কারেক্ট অ্যাকাউন্টিংয়ের যে কারেক্ট যে রেকর্ডটা, সেটাকে সঠিকভাবে জানার জন্য আমার রেকটিফিকেশনের প্রয়োজন। আরেকটা আছে যে প্রিপারেশন অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট উইথ কারেক্টেড ফিগার টু কন্টেইন কারেক্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আমরা জানি যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন আমরা নির্ণয় করব, সেখানে যদি আমি কারেক্ট ফিগার যদি না বসাই, তাহলে সেটার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমার লাভ হলো না লস হলো সেটা আমি সঠিকভাবে জানতে পারবো না। এগুলো অনেক আছে। অর্থাৎ মূল তথ্যটাই হলো যে আমি যে ভুলটা করব, সেই ভুলটাকে আমি সংশোধন না করলে আমার যে বছর শেষে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ডিসক্লোজ অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যে প্রকাশ করব, সেটা আমার ভুল থেকে যাবে, যে জন্য এটা করা হয়। এরপরে যেটা বলা আছে এখানে, সেটা হলো যে ক্লাসিফিকেশন অফ এরর অন দ্য বেসিস অফ নেচার, যে আমাদের যে ভুলগুলো, অনেক কথা আছে, তো আমরা সংক্ষেপে চেষ্টা করব বোঝার জন্য। যে ভুলের যে ক্লাসিফিকেশন আছে বা শ্রেণী বিভাগ আছে, সেটা কি ধরনের ভুল হয়, অন দ্য বেসিস অফ নেচার, মানে প্রকৃতি স্বাভাবিকভাবে কি ধরনের ভুলগুলো হয়, সেটা আমরা এখানে আলোচনা করব। 1 নম্বরে যেটা বলা আছে যে এরর অফ অমিশন, বা যেটাকে আমরা বাদ পড়ার ভুল বলি। বাদ পড়ার ভুল হলো যে স্বাভাবিকভাবে আমি একটা জার্নাল, আমি একটা লেনদেন থেকে আমি সেটাকে আমি জাবেদাভুক্ত করলাম, তার পরবর্তীতে আমি হয় জাবেদা পুরো লেনদেনটাই বাদ পড়ে গেছে, অথবা এটা রেয়া মিলে গিয়ে বাদ পড়ে, অর্থাৎ পুরো ট্রানজ্যাকশনটাই বাদ পড়ে গেছে, যেটাকে আমরা বাদ পড়ার ভুল বলি। এরপরে যেটা আছে এরর অফ কমিশন, বা যেটা হলো যে লেখার ভুল। অর্থাৎ আমি যদি এমন হয় যে সাপোজ আমি বললাম যে পণ্য ক্রয় পারচেজ টাকা 1000, আমি 1000 টাকার পণ্য ক্রয় করে ফ্রম মিস্টার এক্স, আমি মিস্টার এক্স থেকে 1000 টাকার পণ্য ক্রয় করে আমি রেকর্ড করলাম কত, 100 টাকা, যেটাকে বলা হয় যে লেখার ভুল। অর্থাৎ টাকা কম বেশি লেখা, এটা হলো লেখার ভুল। কেমন? ঠিক আছে। এরপরে যেটা হলো যে এরর অফ প্রিন্সিপাল বা নীতিগত ভুল। নীতিগত ভুলটা কি? যেমন আমরা বলি যে অ্যাকাউন্টিংয়ের কিছু যে লেনদেনগুলো হয় বা আমরা যে লেনদেনটা, সেটা একটা নীতি আছে। নীতিটা হলো যে স্বাভাবিকভাবে আমি যদি বলি যে আমি পারচেজ মেশিনারি টাকা 10,000 ফর ক্যাশ, আমি 10,000 টাকা দিয়ে একটি মেশিনারি ক্রয় করলাম। তো স্বাভাবিকভাবে আমি এখানে লিখব যে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। কেমন? তো আমি এখানে মেশিনারিটাকে না লিখে আমি এখানে লিখলাম যে রিফেয়ার অ্যাকাউন্ট। অর্থাৎ নীতিগত ভুল হলো যে আমি যে হিসাবটা সঠিকভাবে লেখার দরকার সেটা না লিখে আমি আরেকটা হিসাব যদি লিখি, তাহলে এখন প্রশ্ন হলো আমি যে হিসাবটা লিখব, যেমন মেশিনারিটা লিখব, সেই মেশিনারিটা তো একটা সম্পদ না,
কিন্তু সেই সম্পদের বদলে আমি যদি আরেকটা খরচ লিখে ফেলি, মানে যদি আমি এক্সপেন্স লিখে ফেলি, বা আমি যদি আরেকটা সম্পদে লিখি, অর্থাৎ একটার নামের জায়গায় আরেকটা লিখে ফেলাটা নীতিগত ভুল, সেটাকে আমরা প্রিন্সিপালস অফ এরর বলবো। কেমন? এর পরবর্তীতে আমরা যেটা এখানে দেখলাম সেটা হলো যে কম্পেনসেটিং এরর, বা যেটাকে আমরা পরিপূরক ভুল বলে থাকি। পরিপূরক ভুলটা হলো যে একটা ভুল দিয়ে, যেমন এখানে বলা আছে একটি ভুলের দ্বারা অপর একটি ভুলকে পূরণ করা, অর্থাৎ এটা আমরা অঙ্কের মাধ্যমে শিখবো। অর্থাৎ যদি একটা ভুল হয়, যেমন মিস্টার এক্স 100 টাকা পণ্য ক্রয় করে সে 1000 টাকা ক্রেডিট করলো, তো একটা ভুলকে সংশোধনের জন্য যদি অনেকগুলা ভুল করতে হয়, করে সেটা সংশোধন করতে হয় সেটা, তাহলে এখানে এই চারটা হলো স্বাভাবিকভাবে আমরা কিভাবে ভুল হয় এটা আমরা দেখলাম। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে টাইপস অফ এরর ফ্রম রেকটিফিকেশন পয়েন্ট অফ ভিউ। তাহলে আমরা যে সংশোধন করব সেই সংশোধনের দৃষ্টিকোণ থেকে আমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো কি সেটা আমি এখন দেখব। কেমন? আমি যে বিভিন্ন স্টেজে ভুল করি, অর্থাৎ আমি যে ভুলগুলা করি সেই ভুলগুলো আমি এখানে দেখলাম যে আমার ভুলটা কেমন হতে পারে। আমার ভুলটা হতে পারে পুরো জাবেদাটা আমি খাতার মধ্যে তুললাম না, সেটা হতে পারে। যেমন আমরা অনেক সময় বাজার করি, যদি আমি 100 টাকার একটা পণ্য ক্রয় করলাম কিন্তু আমি আমার যে হিসাব সেখানে আমি লিখলাম না, এটাকে বাদ পড়ার ভুল বলে। আরেকটা হলো, অর্থাৎ আমি লিখলাম কিন্তু আমি 100 টাকার জায়গায় 10 টাকা লিখলাম, 10,000 টাকার জায়গায় 100 টাকা লিখলাম, সেরকম ভুলও হতে পারে। আবার এমন হতে পারে আমি একটা পণ্য কিনলাম, যেমন আমি একটা অ্যাসেট কিনলাম, মেশিনারি লিখে ফেললাম আমি সেটাকে রিপেয়ার অ্যাকাউন্ট, অথবা আমি পারচেস করলাম আমি ফার্নিচার, আমি লিখে ফেললাম যে সেটাকে ওয়েজ নামে বা মজুরি নামে, অর্থাৎ একটা নামের পরিবর্তে আমি সেটাকে আরেকটা লিখে ফেললাম। বা আমরা যেটা বললাম পরিপূরক ভুল, আমি একটা ভুল করলাম, সেই ভুলটাকে পূরণ করার জন্য সে অন্য ভুল দিয়ে আমি সেটাকে কভার করব। এটা এই ধরনের ভুল আমরা অন দ্য বেসিস অফ নেচার স্বাভাবিকভাবে যে ভুলগুলো হয়। তো এই যে নেচার মানে যে প্রকৃতি যে ভুলগুলো হয়, স্বাভাবিক যে ভুলগুলো হয়, ওই ভুলগুলোকে আমি যে কারেকশন করব, ওই কারেকশনের দৃষ্টিকোণ থেকে টাইপস অফ এরর ফ্রম রেকটিফিকেশন পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ কোন কোন পর্যায়ে ভুল ধরা পড়ে, আমরা এই ভুলগুলো আমরা দেখলাম। কিন্তু এই ভুলগুলো তো বিভিন্ন স্টেজে গিয়ে হয়, তাই না? ওই স্টেজটা কি সেটা আমরা এখন দেখব। সেখানে 1 নম্বরে যেটা বলা আছে, 1 নম্বরে বলা আছে যে রেকটিফিকেশন এরর বিফোর প্রিপারেন্স অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ আমরা জানি যে আমাদের যে অ্যাকাউন্টিংয়ের যে পার্ট আছে সেখানে আমরা স্বাভাবিকভাবেই জাবেদা থেকে শুরু করে আর্থিক যে বিবরণীটা আমরা করি, আর্থিক বিবরণী করি, এই জাবেদার মধ্যে আমরা যদি 100 টাকার যদি একটা পণ্য যদি আমি ক্রয় করি, আমি যদি পারচেস করি, পারচেস টাকা 1 ফ্রম ফর ক্যাশ, সাপোজ আমি 100 টাকার পণ্য ক্রয় করলাম, এই জার্নাল থেকে শুরু করে এখানে অনেকগুলা ধাপ আমরা সেটা পেরিয়ে যাই। সেই ধাপটা আমরা স্বাভাবিকভাবেই যদি মনে করি জাবেদার পর আমরা সেটা এখানে যদি আমরা করি, যেমন আমরা এখানে বলি জার্নাল বা যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি। কেমন? তো সেখানে আমরা যেটা দেখি যে এটার পরে আমরা বলি লেজার বা খতিয়ান। তোমরা অনেক সময় দেখবা ব্যাংকের মধ্যে গেলে বিশাল বিশাল খতিয়ান থাকে। খতিয়ান হলো হিসাবের, যেমন আমরা সেটাকে কিং অফ অ্যাকাউন্ট বলে থাকি, যেটা অর্থাৎ এটা হিসাবের রাজা, অর্থাৎ হিসাবের রাজা মানে হলো খতিয়ানে, যে ওই হিসাবটা ওখানে যেখানে পাকাপোক্তভাবে থাকে ওটাকে হিসাবের রাজা বলা হয়। তো এখানে থাকে, এর পরবর্তীতে আমরা সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করে আমরা সেটাকে কার্যপত্র অন্যান্য জায়গায় সেটা করি, বা এরপর থেকে আমরা সেটাকে করি হলো ট্রায়াল ব্যালেন্স। কেমন? বা যেটাকে আমরা রেওয়ামিল বলে থাকি। তো এখানে যেটা বলা আছে যে ভুলগুলো বিভিন্ন স্টেজে হয়, অর্থাৎ রেকটিফিকেশন এরর বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এই ট্রায়াল ব্যালেন্সের পূর্বে কিছু ভুল হয়। কেমন? অর্থাৎ যে ভুলটা আমরা সংশোধন করব বা যে ভুলটাই ধরা পড়ে, সেই ভুলটা যদি ট্রায়াল ব্যালেন্সের পূর্বে ধরা পড়ে তাহলে কি হবে? কেমন? এরপরে বলছে আফটার ট্রায়াল ব্যালেন্স
বিফোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি এখানে ধরা পড়ে এবং এটা তৈরি করার পূর্বে, তাহলে কি হবে? এরপরে 3 নম্বরে আছে আর্থিক বিবরণীর পরে যদি হয় তাহলে সেটা আমরা কিভাবে কারেকশন করব। অর্থাৎ আমি এখানে যেটা বুঝাতে চাচ্ছি যে কোন কোন পর্যায়ে যে ভুল ধরা পড়ে, অর্থাৎ ভুল আমার যে বিভিন্ন স্টেজে, তো আমার এখানে এখানে আমি যে ভুলগুলো বললাম এই ভুলগুলো বিভিন্ন স্টেজে গিয়ে ধরা পড়ে, এই স্টেজগুলা এই যে, অর্থাৎ ভুলটা কি আমি জাবেদা পুরো এন্টিটাই বাদ পড়ে দিলাম তাহলে কোনো প্রবলেম নাই, নাকি আমি কিছু কম বেশি লিখলাম সেটা এখানে আসি ধরা পড়ে যাবে বা এখানে। এখন আমি ভুলটা কি এখানে করলাম, এটার আগে ভুলটা ধরা পড়লো, নাকি এটার পরে গিয়ে ভুলটা ধরা পড়লো আর্থিক বিবরণীর পূর্বে, নাকি আর্থিক বিবরণীর পূর্বে পরে গিয়ে ভুলটা হলো, সেই অনুযায়ী আমরা এটার কারেকশন করব। কেমন? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ আমাদেরকে প্রথমে যে এখানে আমরা কয়েকটা বিষয় শিখব, সেটা হলো যে তোমরা যখনই আমরা জানি যে অনেক সময় যেগুলি জিনিসগুলো একটু কঠিন মনে হয় সেই জিনিসগুলো আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তো আমার কাছে যেটা মনে হয়, আমি দেখেছি সেটা হলো যে এই অধ্যায়টা হয়তো তোমরা অনেকে কঠিন মনে করো বা তোমরা অনেক সময় মনে করো এটা আমি করব না, আমি এটা না করলেও আমি পাস করতে পারি। কিন্তু যারা অ্যাকাউন্টিং পড়বা বা অ্যাকাউন্টিং বুঝবা বা অ্যাকাউন্টিংয়ে কেরিয়ার গড়বা বা বিভিন্ন পর্যায়ে যাবা, তাদের জন্য এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে তুমি অ্যাকাউন্টিংয়ের বেসিকটা শিখবা, তুমি জার্নাল শিখবা, জার্নালটার ভুল হয়ে কীভাবে সংশোধন, সেই জিনিসগুলো তুমি এখানে শিখবা। তো আশা করি আমরা এই পর্যন্ত যা শিখলাম, আমরা পড়লাম, তা আমরা কিছুটা বুঝতে পেরেছি। তাহলে এই যে ভুলগুলো আছে, রেকটিফিকেশন অফ এররটা আমাদেরকে প্রথমে, আমরা যখনই কোনো জার্নাল দেখব, আমরা ভুল সংশোধনীর, আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ভুলটা কোন স্টেজে গিয়ে হলো, সেটা আমরা অবশ্যই খেয়াল করব। প্রশ্ন হলো অনেক সময় অঙ্কের মধ্যে ওই স্টেজের কথাটা বলা থাকে না, যে আসলে এটা কোন স্টেজ। কেমন? যদি কোনো স্টেজ বলা না থাকে তাহলে আমরা ধরে নিব স্টেজ 2। যদি কোনো স্টেজের কথা বা কোনো কিছু বলা না থাকে অঙ্কের মধ্যে, তাহলে আমরা সেটা ধরে নিব যে সেটা আফটার ট্রায়াল ব্যালেন্স বিফোর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা এটা ধরে নিব। তাহলে আমরা আশা করি জিনিসটা ক্লিয়ার হলাম। এবার আমরা এই যে ভুলগুলোকে আমি কারেকশন করব বা সংশোধন করব, সেটা কোন কোন কীভাবে আমি ভুলের সংশোধনটা করব, আমি 3টে স্টেজে গিয়ে আমার ভুলটা আমি সংশোধন করব। সেইটা হলো, একটা হলো হোয়াট শুড হ্যাভ হ্যাপেন, কী করা উচিত ছিল, হোয়াট হ্যাজ হ্যাপেন, কী করা হয়েছে, হোয়াট অ্যাকশন উইল কারেক্ট দ্য এরর, অর্থাৎ সংশোধনের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব যে একটা জাবেদা সঠিকটা কি হতে পারে, ভুলটা কি করা হলো এবং সংশোধনটা কি করা হবে, সেটাই আমরা এখানে শেখার চেষ্টা করব। তো এই পর্যায়ে আমরা যখনই কারেকশনটা করব, আমরা জানি যে অ্যাকাউন্টিংয়ে আমরা যে ডাবল এন্ট্রি সিস্টেম আমরা যেটা করি, যে দ্রুতবা দাখিলা পদ্ধতি, সেখানে একটি ডেবিট থাকবে, একটি ক্রেডিট থাকবে, এবং তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে ভুলটা হয় সেই ভুলটা ডেবিট অথবা ক্রেডিট দুটো পক্ষে হতে পারে, আবার এক পক্ষ হতে পারে। তো আমরা চেষ্টা করব যে ওইভাবেই করার জন্য। আমরা আজকে যেহেতু শুরু করছি, সেহেতু আমরা চেষ্টা করব এটা করার জন্য যে রেকটিফিকেশন এরর বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ যেটা আমরা বলি রেওয়ামিল তৈরির পূর্বের ভুল। কেমন? রেওয়ামিল তৈরির পূর্বে যদি কোনো ভুল ধরা পড়ে তাহলে সেটা আমরা এখন এখানে দেখব। পরীক্ষা সবগুলোই আসবে, সবখান থেকে একটা একটা আসবে। এই যে রেওয়ামিল তৈরির পূর্বে যে ভুলটা, তাহলে রেওয়ামিল তৈরির পূর্বে কি হয় আমরা নিশ্চয়ই জানি। রেওয়ামিল তৈরির পূর্বে মেইনলি দুটো কাজ হয়, একটা হলো যে জার্নাল হয়, অর্থাৎ জাবেদাভুক্ত হয়, এবং খতিয়ানভুক্ত হয়, এই দুটা হয়। খতিয়ানের প্রতিটি যে ব্যালেন্স, সে ব্যালেন্স নিয়ে আমরা রেওয়ামিল তৈরি করি। তো রেওয়ামিল তৈরির পূর্বে যদি কোনো ভুল হয়, সেই ভুলটাও দুইটা পক্ষেরই হতে পারে, আবার এক পক্ষেরও হতে পারে। কেমন?
সেটা আমরা এখানে দেখব কি ধরনের ভুল হয় সেই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করব। যেমন যেটা আছে এখানে ওয়ান সাইডেড এরর বা যদি এক পক্ষের ভুল হয়, আমরা জানি প্রতিটা এন্ট্রির মধ্যে আমাদের একটা ডেবিট থাকবে, একটা ক্রেডিট থাকবে। তাহলে আমি ভুলটা কি একদিকে করলাম নাকি আমি ভুলটা দুনো দিকে করলাম, সেই জিনিসটাই বলা হয় এক পক্ষ ভুল এবং দুই পক্ষ ভুল। তো এখন আমি আরেকটা জিনিস লিখব, সেটা হলো টু যেটাকে বলে এক তরফা ভুল, দুতরফা ভুল। অর্থাৎ একতরফা ভুল বলতে যে এক দিকের ভুল অর্থাৎ ডেবিটই হলো শুধু, আবার দুদিকের ভুল মানে ডেবিটও হলো ক্রেডিটও হলো। তো আমরা এভাবেই শেখার চেষ্টা করব। আজকে আমি তোমাদেরকে এই জিনিসটা কিভাবে হয় ভুলগুলো সেটা আমি দেখানোর চেষ্টা করব। তো সেখানে যেটা আমরা দেখলাম যে ওয়ান সাইডেড এরর অ্যান্ড টু সাইডেড এরর যেটা আছে সেটার মধ্যে আমরা চেষ্টা করব যে এক পক্ষ যে ভুলটা আছে বা একতরফা যে ভুল সেটাকে আমরা কিভাবে কারেকশন করব সেটা আমরা এখানে দেখব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা যখন একদিকের ভুলটা করব আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যে ভুলটা কারেকশন করব সেখানে কি বলা আছে সেটা আমরা প্রথমে আমি একটা তোমাদেরকে জার্নাল লিখে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। ওয়ান সাইডেড এরর বা যেটা একতরফা যে ভুল যেটা আমরা বলে থাকি, সেই একতরফা ভুলটার মধ্যে আমরা এখানে দেখব যে কি কি ধরনের ওইটা ভুলটা কিভাবে হতে পারে একতরফা ভুল। যেমন আমি এখানে লিখলাম যে এক নম্বরে আমি একটা জার্নাল লিখব, যেমন সেলস বুক ইজ আন্ডার কাস্ট বাই টাকা 100। কেমন? সেলস বুক ইজ আন্ডারকাস্ট বাই টাকা 100। অর্থাৎ এখানে যেটা বলা আছে সেটা হলো সেলস বইয়ে 100 টাকা কম লেখা হলো। সেলস বই বলতে আমরা যেটা বুঝি বা সেলস বুক বলতে যেটা বুঝি সেটা হলো যে বাকিতে আমরা যে বিক্রি করি সেই বিক্রি করলে যেই হিসাবটা রাখা হয় বিক্রয় হিসাব, সেটাকে আমরা সেলস বুক বলে থাকি। তো যখনই আমরা সেলস বুক এখন আমরা যদি বলি আমরা কিভাবে সেটাকে আমরা বুঝবো যে সেটা একদিকের ভুল নাকি দুদিকের ভুল, সেটাও আমি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিব। এখানে যেটা বলা আছে যে হোয়াট শুড হ্যাভ হ্যাপেন বা কি করা উচিত ছিল, আমি সহজে বাংলাতে জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি যে আমি যদি বলি কি করা উচিত ছিল, সঠিক জাবেদাটা কি করা উচিত ছিল, সঠিক যে জাবেদাটা হবে সেটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট ডেবিট, সেলস অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ যেহেতু সেলস বুক বলা আছে আমি ধরে নিব সেটা বাকিতে বিক্রয়, তাহলে বাকিতে বিক্রি করলে আমি প্রাপ্য হিসাব সৃষ্টি হবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল হবে ডেবিট, সেলস অ্যাকাউন্ট হবে বিক্রয় একটা আয় সেজন্য সেটা ক্রেডিট হবে। সাপোজ আমি ধরে নিলাম যে কিছু জিনিস ধরে নিয়ে আমাদের অঙ্কটা করে নিতে হবে, যে আমি ধরে নিলাম যে আমার এখানে যেই জার্নালটা এন্ট্রিটা আছে সেটা হলো যে ধরে নিলাম সেটা 1000 টাকা। কেমন? 1000 টাকা।
অর্থাৎ যে ট্রানজ্যাকশনটা সেটা 1000 টাকা। তাহলে আমি যদি বলি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস ক্রেডিট 1000, কেমন? এই হলো আমার সঠিকটা, এটা আমি ধরে নিলাম। এরপরে যে আমি যদি বলি কি করা হয়েছে, কি করা হলো, তাই না? তাহলে সেলস বুক ইজ আন্ডারকাস্ট, যেটা বলা হয়েছে সেটা হলো যে সেলস বুক আন্ডারকাস্ট মানে সেলসকে কম লেখা হয়েছে। যদি দুপক্ষই কম লিখতো তাহলে বলতো যে দুটো পক্ষই কম লেখা হয়েছে, তাহলে সেটা আলাদা। কিন্তু এখানে বলা আছে সেলস বুকে কম লেখা মানে আমরা জানি যে সেলস বুকে শুধুমাত্র বাকিতে সেলসের হিসাবটাই আসবে, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবটা আমার এখানে আসবে না। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো যে এখানে যেটা করা হয়েছে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট 1000, সেলস ক্রেডিট 900। আমি ধরে নিলাম যে যেহেতু বলছে 100 টাকা আন্ডারকাস্ট বা কম লেখা হয়েছে, তাহলে আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে সব সময় যখন আমি অঙ্ক করব, এই যেইটা কম লেখা হয়েছে বলা আছে সেটা আসলে কোন ধরনের হিসাব। বিক্রয় কিন্তু একটা আয়, আয়কে যদি কখনো কম লেখা হয় তাহলে ওই আয়টাকে আমাকে বাড়াতে হবে। আবার যদি আয়টাকে আমি বেশি লিখি তাহলে সে আয়টাকে আমার সঠিক করার জন্য কমাতে হবে। এটা হলো সিস্টেম। তাহলে আমরা যেটা দেখলাম যে সেলস বুক ইজ আন্ডারকাস্ট বাই টাকা 100, কেমন? তাহলে এখানে যেটা আছে সেটা হলো যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট ধরে নিলাম সেই অ্যামাউন্টটা হবে 1000। 100 টাকা যেহেতু কম লেখা হয়েছে বলা আছে, তাহলে আমি যে কোনো একটা অ্যামাউন্ট ধরে নিতে পারি। আমি সেটা 200 ধরতে পারি, 500 ধরতে পারি, আমাকে একটা অ্যামাউন্ট ধরে নিবে, আমি অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তাহলে 1000 কি করা হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলটা 1000ই লেখা হয়েছে কিন্তু সেলসটা 100 টাকা কম লেখা হয়েছে। এটা আমি ধরে নিলাম যে হ্যাঁ, যেহেতু আন্ডারকাস্ট বাই টাকা 100, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমার এখানে 100 টাকা কম লেখা হয়েছে। গেল, এটা করা হয়েছে, এটা ভুল করা হয়েছে, এটা কেমন? কিন্তু যখনই আমরা জানি যে রেওয়া মিলের পূর্বে যদি কোনো ভুল হয় তাহলে সেটা খতিয়ানের সময় ধরা পড়ে, তখন সেটা সংশোধন করা হয়। এখন আমরা যদি বলি যে সংশোধন করব, আমরা কিভাবে আমরা সংশোধন করব, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে রেওয়া মিল তৈরির পূর্বে যদি কোনো ভুল ধরা পড়ে, সেই ভুলটা যদি একতরফা হয় বা ওয়ান সাইডেড এরর হয় বা একদিকের ভুল হয়, হ্যাঁ, তাহলে সেটার জন্য জাবেদার কোনো প্রয়োজন নেই। তাহলে সেটার জন্য আমরা কি করতে পারি, তাহলে সেটার জন্য আমরা এভাবে লিখতে পারি যে সেলস অ্যাকাউন্ট should be credited with টাকা 100। আমি এটাও লিখতে পারি অথবা লিখতে পারি সেলস অ্যাকাউন্ট ক্রেডিট 100। ক্লিয়ার? এর মানে হলো যে আমি আসলে আমরা যখন সমাধান করব পরীক্ষা হলে আমরা শুধু এই অংশটা লিখব। আমি এটা বোঝানোর জন্য তোমাদেরকে আমি এই জিনিসটা দেখালাম। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো আমরা যখন বুঝবো তখন আমরা ডিটেলস বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য সহজ হয়। যেমন এখানে যদি, অর্থাৎ এটা কেন জাবেদা হলো না, যদি ওয়ান সাইডেড এরর হয় বা একদিকের ভুল হয় এবং সেটা যদি রেওয়া মিল তৈরির পূর্বে হয়, তাহলে সেটার জন্য সংশোধনের জন্য জাবেদার প্রয়োজন হবে না। ক্লিয়ার? আশা করি আমরা বুঝতে পারলাম। এবার আমরা যদি বলি যে আমরা এই সেলস তো কম লিখলাম, এই জন্য আমি সেলসকে আমি ক্রেডিট কেন করলাম? আমরা জানি সেলস হলো যে আয় যদি আমি কম লিখি তাহলে আয়টাকে আমি কমিয়ে ফেললাম। এখন আয়টাকে আমি যদি সংশোধন করতে যাই, তাহলে আয়টাকে আমি পূর্বের জায়গায় যদি নিতে যাই, 900 জায়গায় আমি 1000-এ নিতে যাই, তাহলে আমার 100 টাকাকে বাড়াতে হবে। এবং আয়কে যদি আমি বাড়াতে যাই তাহলে আমার আয়টা ক্রেডিট করতে হবে। কেমন? তাহলে আমরা এখন দেখব যদি এই সেলসটা যদি ওভারকাস্ট হয়, যদি বেশি হয়, তাহলে কি হবে? ওভারকাস্ট হলে
সেলস ওভারকাস্ট বাই টাকা ধরে নিলাম আমি 200 টাকা ধরে নিলাম। অর্থাৎ এটাতে যেটা বলা আছে সেলস বুক বলতে সেলসটাকে 200 টাকা বেশি লেখা হয়েছে, কম না। তো আমরা জানি যদি আয় সবসময় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, সো আয়টাকে যদি আমি যদি বেশি লিখে ফেলি তাহলে আয়টাকে আমাকে বা রেভিনিউটাকে আমাকে পূর্বের জায়গায় নিয়ে আসতে হবে। পূর্বের জায়গায় নিয়ে আসতে হলে আমাকে আয়টাকে কমাতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? এখানে যেটা লেখা আছে সেটা হলো যে কেমন, আমাকে বেশি কিছু লেখার প্রয়োজন নেই, আমি এটা এখানে লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 1000, সেলস ক্রেডিট 1000 ধরে নিলাম এটা হলো আমার সঠিক জাবেদা। কেমন? তাহলে কি করা হলো? সেখানে যেটা করা হলো যে অ্যাকাউন্ট রিসিভেবলটা ডেবিট, সেলস ক্রেডিট, কারণ বলা আছে সেলস বুক ইজ ওভারকাস্ট বাই টাকা 200, তার মানে সেলস অতিরিক্ত যা আছে তার চেয়ে বেশি 200 টাকা লেখা হয়েছে, এই যেখানে ভুল এটা করা হয়েছে। কেমন? তাহলে আমরা যেটা করব, অর্থাৎ আয় যদি বেশি লেখা হয় সেটাকে আমরা কমাবো। তাহলে আমরা এখানে লিখব ডেবিটেড, অথবা এখানে আমরা ডেবিট লিখব। আশা করি তোমরা জিনিসটা ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হলো সবসময় তো কি আয় হবে? সবসময় তো আর আয় হবে না। অনেক সময় আমরা দেখি যে খরচও তো হতে পারে, তাই না? যে সবসময় শুধু আয় কমবে বাড়বে তা না। তো আমরা এখন দেখব যদি কোনো খরচ হয় তাহলে সেটা কিভাবে আমরা করব সেটা এখন দেখব। তো সেখানে আমরা লিখলাম যেমন পারচেজ বুক ইজ আন্ডার কাস্ট বাই টাকা ধরে নিলাম 100 ধরে নিলাম। আমি যখনই ভুল সংশোধনী করব আমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। সেটা হলো যে ভুলটা কখন হচ্ছে, রেয়ামিল তৈরির পূর্বে না পরে? আমরা পূর্বে, ঠিক আছে। এরপরে আমাকে দেখতে হবে যে ভুলটা কি এক পক্ষ নাকি দুপক্ষ, অর্থাৎ এটা কি ওয়ান সাইডেড নাকি টু সাইড এরর, সেটা আমাকে অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা যেটা খেয়াল করব যে ভুলটা আমি সংশোধন করতে যাচ্ছি সেই এন্ট্রিটা কিসের, সেটা কি আয় নাকি সেটা ব্যয় নাকি সম্পদ নাকি দায় নাকি সেটা ওনার সিকিউরিটি, সেটা আমরা দেখব। এখানে যেটা বলা আছে পারচেজ বুক ইজ আন্ডার কাস্ট, পারচেজ বুক বলতে বাকিতে পারচেজ করা হয়েছে সেখানে, এবং সেখানে 100 টাকা কম লেখা হয়েছে। আমরা জানি পারচেজ একটি ব্যয়, কেমন? কারণ পারচেজ যেহেতু ব্যয় তাহলে এটা একটা খরচ, বা আমরা খরচও বলতে পারি। খরচ যদি কম লেখে খরচটাকে আবার পূর্বের জায়গায় নেওয়ার জন্য সেটাকে আবার ডেবিট করতে হবে। খরচ সবসময়, পারচেজ সবসময় আমরা জানি ডেবিট উদ্বৃত্ত শো করে, তো খরচটাকে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটা আমরা বাড়াবো। তাহলে এখানে যেটা ধরে নিলাম যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 1000, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট 1000। কেমন? এটা সঠিক, মানে এটা হওয়া উচিত ছিল, সঠিক জাবেদাটা করা হলো যে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 1000, কেমন? 1000 না, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 900, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1000। তাহলে যেটা আমরা দেখলাম এখানে সেটা হলো যে অর্থাৎ পারচেজকে কম লেখা হয়েছে। কত টাকা লেখা হয়েছে? 100 টাকা। ওই 100-র কথা বলা আছে, অর্থাৎ আমি যদি এটাকে একটা অ্যামাউন্ট ধরে নিই তাহলে আমার জিনিসটা বুঝতে সহজ হবে। তাহলে কিভাবে দ্রুত করব সেটাও আমি দেখিয়ে দিব। তাহলে এখানে যেটা দেখলাম যে পারচেজ বুক ইজ আন্ডার কাস্ট বাই টাকা 100 মানে হলো খরচটাকে, খরচ সবসময় ডেবিট উদ্বৃত্ত শো করে, খরচ এবং সম্পদ সেটা সব সময় আমরা জানি যে ডেবিট উদ্বৃত্ত শো করে। সেটাকে যদি আমি কম লিখি তাহলে সেটাকে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটাকে আমার ডেবিট করতে হবে। সেই জন্য আমরা এখানে যেটা করব যে পারচেজ অ্যাকাউন্ট শুড বি ডেবিটেড উইথ টাকা 100, অর্থাৎ আমাকে দেখতে হবে যদি সেটা খরচ হয়, খরচ সবসময় যদি আমি কম লিখি
খরচটাকে আমার পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটাকে আমাকে ডেবিট করতে হবে, অর্থাৎ খরচ কম লিখলে সেটাকে আমাকে, খরচ সবসময় ডেবিট হয়। তো আমি যদি খরচ যদি বৃদ্ধি পায় তাহলেও ডেবিট, খরচ সবসময় ডেবিট উদ্বৃত্ত শো করে। খরচকে যদি আমি কম লিখি তাহলে খরচটাকে আমাকে আরও পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য সেটাকে আমাকে বাড়াতে হবে, সেই জন্য আমরা খরচটা ডেবিট। আবার যদি হয় যে পারচেজ ওভারকাস্ট যদি বলা থাকে, পারচেজ ওভারকাস্ট, তাহলে কি হবে? পারচেজ ওভারকাস্ট যদি বলা থাকে তাহলে আমি ধরে নিলাম যে এটা 11, এটা হওয়া উচিত ছিল 1000, এটা লিখে ফেলছে এখানে 1100, এটা 1000, কেমন? অর্থাৎ পারচেজটাকে আমি বেশি লিখে ফেললাম। তাহলে আমাকে এখন কি করতে হবে? খরচকে যদি আমি বেশি লিখি ওই খরচটাকে পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার জন্য ক্রেডিট করতে হবে। তাহলে আমার এখানে ডেবিটের জায়গায় কি করব? আমি ক্রেডিটেড আমি করে দিব, কেমন? তো আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। যদি কারো কোনো কমেন্ট থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবার আমরা দেখব যে দুদিকের ভুলটা কিভাবে হয় সেটা আমরা এখানে একটু আলোচনা করব। টু সাইডেড যদি এরর হয় এবং এই টু সাইডেড এররটা আমরা কিভাবে সমাধান করব সেটাই এখানে দেখাবো, যে টু সাইডেড এররটা আসলে কি, কেমন? টু সাইডেড এরর আমরা দেখব, সেটা হলো যে an amount of টাকা 400 paid for repair to machinery stands wrongly posted to machine account, কেমন? যেটা বলা আছে আমরা সবসময় খেয়াল রাখবো, যখন টু সাইডেড এরর হবে আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে অ্যান অ্যামাউন্ট অফ টাকা 400 পেইড ফর রিপেয়ার। তাহলে এখানে আমাকে যেটা এক নম্বরে আমি যেটা দেখলাম সেটা হলো কি করা উচিত ছিল, কেমন? সেখানে আমরা দেখব যে কি করা উচিত ছিল। যেটা করা উচিত ছিল সেটা হলো রিপেয়ার এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট, ঠিক আছে? 400 টাকা সেটা করা উচিত ছিল। কি করা হলো? সেটা হলো যে যেটা করা হলো সেটা হলো, অর্থাৎ রিফেয়ার টু মেশিনারি স্টেন্স রংলি পোস্টেড টু মেশিন অ্যাকাউন্ট। অর্থাৎ রংলি পোস্টেড হলো যে যখন নাকি একটা এন্ট্রির জায়গায় আরেকটা এন্ট্রি লেখা হবে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 400 টাকা, কেমন? লিখে ফেললো। অর্থাৎ দুতরফা ভুলটা হলো যে যেটাকে আমরা কিছুক্ষণ আগে যে প্রিন্সিপালস অফ এরর বলেছিলাম, অর্থাৎ যখন আমি সম্পদের জায়গায় মেশিন খরচ লিখে ফেলবো, খরচের জায়গায় আমি দায় লিখে ফেলবো, তার মানে দুতরফা দাখিলা পদ্ধতির যে এখানে যে ডাবল বোথ সাইডের যে ভুলটা সেটা হলো আমার ডেবিট ক্রেডিট ঠিক আছে, ডেবিট এবং ক্রেডিট ঠিক আছে, কিন্তু আমি একটা এন্ট্রির জায়গায় আমি আরেকটা এন্ট্রি লিখে ফেললাম, সেটা হলো টু সাইডেড এরর। তাহলে আমি এটাকে কারেকশন কিভাবে করব? আমার সঠিক তো আমি রিপেয়ারের জন্য আমি টাকা পেড করছি। এখন প্রশ্ন, যদি আমি মেশিন লিখি তাহলে প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হবে মেশিন হলো একটা সম্পদ, যদি আমি এটাকে কারেকশন না করি তাহলে আমার ব্যালেন্স শিটে গিয়ে আমার সম্পদ বেড়ে যাবে। রিপেয়ার এক্সপেন্স একটা খরচ, আমার খরচ কমে যাবে, খরচ যদি কমে যায় তাহলে আমার আয় বেড়ে যাবে, আয় যদি বেড়ে যায় তাহলে আমার মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, তাহলে পুরো ফলস একটা স্টেটমেন্ট আমার তৈরি হবে, যেই জন্য আমাকে এটাকে কারেকশন করতে হবে। তো কারেকশনটা আমি কি করব? আমার এই রিপেয়ারটাকে আমি আমার সঠিক জায়গায় নিয়ে যাব,
তাহলে আমি যেটা দেখব সেটা হলো রিফেয়ার অ্যাকাউন্ট ডেবিট, মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট 400। কিভাবে আমি মেশিনারিটাকে আমি এখানে কেন ক্রেডিট করলাম? আমি মেশিনারিটাকে আমি ক্রেডিট করার একটা উদ্দেশ্য হলো, যদি কোনো রেকটিফিকেশন এররে যদি কোনো এন্ট্রি আমি ভুলে রেকর্ডভুক্ত করি, সেটাকে মুছে দেওয়ার কোনো সিস্টেম নেই। সেটাকে আমার যদি ডেবিট হয়, সেটাকে আমি ক্রেডিট করে সেটাকে আমি ব্যানিশ করে দিব। অর্থাৎ আমার এই মেশিনারি রিফেয়ার এক্সপেন্সের জায়গায় যেহেতু আমি মেশিনারি লিখে ফেলছি, এটা আমার ভুলে চলে আসছে, আমার হিসাব থেকে এটাকে আউট করে ফেলতে হবে। তাহলে আউট করতে হলে এটাকে আমার ক্রেডিট করতে হবে, কারণ সম্পদ সবসময় ডেবিট হয়। তো ক্রেডিট করলাম, তাহলে এটা হিসাব থেকে চলে যাবে। তাহলে আমার যে রিফেয়ার এক্সপেন্স সেটা কিন্তু আমার এখানে হিসাবভুক্ত এখনও হয়নি, যে জন্য আমি ওটাকে আবার হিসাবভুক্ত করলাম। রিফেয়ার এক্সপেন্স একটা খরচ, সেটা যে জন্য ডেবিট হবে। তো এই পর্যন্ত আজকে আমরা যতটুকু শিখলাম সেটা হলো যে রেকটিফিকেশন অফ এররের যে রেয়ামিল তৈরির পূর্বের ভুল, এবং এটা এক পক্ষ এবং দুটো পক্ষে আমরা শিখলাম। এটার আরও দুটো পক্ষ আছে, আফটার ট্রায়াল ব্যালেন্স আছে এবং আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে। তো আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখান থেকে বি পার্টে একটা ম্যাথ আসবে 5 মার্কসের, সেটা বিবিএসএ বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট বা অনেক সময় আমরা যারা এইচএসসিতে আমরা স্টাডি করছি সেখানে আমরা দেখব, সেখান থেকে অবজেক্টিভ আসবে 2 থেকে 3টা। অঙ্ক না আসলেও সেখান থেকে অবজেক্টিভ আসবে। আমি যদি অঙ্ক না জানি তাহলে আমি অবজেক্টিভ জানতে পারবো না। এই বেসিক জিনিসগুলা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবা এবং পরবর্তী ক্লাসের তোমরা অবশ্যই দেখবা। এবং তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে রেকটিফিকেশন এরর আমাদের পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় নর্মালি দুটো পার্ট আসে। একটা হলো প্রথম এবং দ্বিতীয়টা, তৃতীয়টা থেকে খুব কম আসে। তো প্রথমটা অনেক সহজ, যেটা আমি আজকে আলোচনা করলাম। দ্বিতীয়টা একটু কঠিন, সামান্য একটু। তো আমরা যেটা দেখব সেটা হলো যে অনেকের মনে একটা প্রশ্ন যে আমরা তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট কখন আমরা সেটা দেখি অঙ্কের মধ্যে, বা যেটাকে আমরা অনিশ্চিত হিসাব বলে থাকি। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে সাসপেন্স অ্যাকাউন্ট যখন আমরা পাবো, এবং সেটা হলো যে যখনই আমরা ট্রায়াল ব্যালেন্সের পরে করব, ভুলটা ধরা পড়ে। সাপোজ যদি আমি এখানে একটা ট্রায়াল ব্যালেন্স করি, এটা হলো ডেবিট, এটা হলো ক্রেডিট, কেমন? তো এইখানে যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমার এখানে আমরা জানি যে অনিশ্চিত হিসাব বা যেটাকে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট বলে থাকি, সেটা আসবে। তার মানে ট্রায়াল ব্যালেন্স তৈরি করার পূর্বে যদি কোনো ভুল ধরা পড়ে, সেখানে কোনো সাসপেন্স অ্যাকাউন্ট আসবে না। তো আশা করি আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং নিরাপদে থাকবা। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের জন্য এখানে শেষ করছি। খুদা হাফেজ।